গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমে জানতে চাই যে ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজার জলসীমায় ছোট ছোট নৌকা পৌঁছাতে পারলেও ক্ষমতাধর রাষ্ট্রগুলো নৌবাহিনী সেখানে পৌঁছাতে পারছে না কেন? এখানে সক্ষমতা ইস্যু নাকি নীতিগত অবস্থানই কারণ? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এই যে ফ্লোটিলার সাথে যে স্পেন এবং অন্য কয়েকটি দেশের, ইটালি এবং অন্য কয়েকটি দেশের যে নৌবাহিনী এসেছে, তারা কিন্তু মূল লক্ষ্য এটা নয় যে ইসরায়েলের জলসীমায় প্রবেশ করবে। তাদের লক্ষ্যটা হলো যে তাদের দেশের নাগরিক যেহেতু এই ফ্লোটিলার ছোট ছোট জাহাজগুলোতে আছে, তাদের নিরাপত্তার জন্য এক ধরনের এসকর্টিং, এটা কিন্তু তারা ইতিমধ্যে নিশ্চিত করেছে। এবং ইসরায়েল এটা সমালোচনা করলেও এই কনভয়, অর্থাৎ এই যে বড় দেশগুলোর নেভি আশাকে তারা মানে বাধা দেয়নি। সুতরাং এটি এমন নয় যে তারা কেন প্রবেশ করতে পারছে, তারা হয়তো ইসরায়েলের জলসীমায় প্রবেশ নাও করতে পারে। এটা হয়তো হতে পারে কারণ তারা আসলে তাদের নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কিছু ড্রোনও পাঠিয়েছে এবং কিছু সাহায্য করার চেষ্টা করছে। কাজেই এই এই বড় দেশগুলোর নেভি এখানে প্রবেশ করবে না, আন্তর্জাতিক আইন তারা লঙ্ঘন করবে না। তারা যে ইসরায়েলের যে জলসীমার আন্তর্জাতিক সীমানা আছে, হয়তো তার মধ্যেই তারা অবস্থান করবে, কিন্তু এই ফ্লোটিলা গুলো এই জলসীমার মধ্যে প্রবেশ করবে যেহেতু তারা ঘোষণা দিয়েছে যে তারা ইসরায়েলের ব্লকেটটা ভাঙতে চায়। আন্তর্জাতিক নেভিগুলো কিন্তু আসলে ইসরায়েলের যে ব্লকেট গাজা উপত্যকা সংলগ্ন সমুদ্র অঞ্চলে, সেই ব্লকেট ভাঙবে এই ধরনের ঘোষণা দেয়নি। সুতরাং তারা এই জলসীমার ভেতরে হয়তো প্রবেশ করবে না, এসকর্টিং অবস্থাতেই থাকবে। কিন্তু এখানে যারা হলো যে এই আন্তর্জাতিক মানবাধিকার কর্মী যারা আছে বিভিন্ন দেশের, মানে যারা পার্লামেন্টারিয়ান আছেন, অ্যাক্টিভিস্ট আছেন, তারা হয়তো চেষ্টা করছেন যে এইভাবে, যদিও তারা জানেন যে ইসরায়েল তাদেরকে গ্রেফতার করবে, ডিটেনশন দিবে এবং ক্ষতিগ্রস্ত হবে, এর মাধ্যমে তারা আসলে আন্তর্জাতিক একটা প্রবল জনমত তৈরি করার চেষ্টা করছেন, যাতে করে এই যে ইসরায়েলের যে একটা মানবীয় অমানবিক যে ব্লকেট, তারা বলছে যে এই সমস্ত ফ্লোটিলার মাধ্যমে এখানে হয়তো বা হামাস ঢুকে যেতে পারে। তো এই ধরনের অভিযোগগুলো সম্পূর্ণই মানে একটা অযৌক্তিক। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে ফ্লোটিলার জাহাজ আটকের প্রতিবাদে ইউরোপ জুড়ে বিক্ষোভ হচ্ছে, এরপরও কিন্তু বিশ্ব নেতারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ইউরোপ জুড়ে যে বিক্ষোভ হচ্ছে, এটা কিন্তু প্রধানত আপনারা দেখেন জনগণের মধ্যে বিক্ষোভ হচ্ছে। সরকারগুলো তৎপরতা কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের অ্যাক্টিভ না। যদিও কলম্বিয়ার সরকার কিছুটা পদক্ষেপ নিয়েছে এবং আপনার আফ্রিকার কয়েকটা সরকার পদক্ষেপ নিয়েছে সামান্য সেগুলো। কাজে আন্তর্জাতিকভাবে আমরা এটা বলতে পারছি না যে এই ফ্লোটিলার মধ্যে অবস্থানরত যে দেশগুলো নাগরিক, এই দেশগুলোর সরকার কিন্তু জোরালো ভাবে তারা শুধু বক্তৃতা বিবৃতি কিন্তু দিচ্ছে। একমাত্র আমরা কলম্বিয়াতে দেখেছি যে তারা একটা ড্রাস্টিক অ্যাকশন নিয়েছে। সুতরাং এটি আসলে যেটা হলো যে বর্তমান গ্লোবাল গভর্নেন্সটা পরিচালিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউরোপীয় যে জোট এবং তার যে ফোর্স নেটো, এর মাধ্যমে এখন মূল জায়গায় যে মানে সমস্যাটা, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়িক এবং নানান ধরনের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে এবং ডলার ভিত্তিক যে বিশ্ব অর্থনীতি, এগুলোর বিভিন্ন চাপের কারণে কিন্তু ইউরোপিয়ান সরকারগুলো তারা জনগণের চাপে এই কথাগুলো বলছে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সেই গ্লোবাল যে ইকোনমিক সিস্টেম, গাজার শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের যে 20 দফা পরিকল্পনা, সেখানে যুদ্ধ পরবর্তী গাজার শাসনভার টনি ব্লেয়ারকে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। তার মতো বিতর্কিত ব্যক্তি গাজা পরিচালনার দায়িত্ব পেলে তা মধ্যপ্রাচ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন? এখানে একটু বোঝার ব্যাপার আছে। আসলে হলো যে ডোনাল্ড ট্রাম্প যে 20 দফা একটা শান্তি পরিকল্পনা দিয়েছেন, তার মধ্যে তিনি বলেছেন যে এই গাজা অঞ্চলটা পরিচালনা করার জন্য একটা আন্তর্জাতিক বোর্ড থাকবে, যেই বোর্ডের প্রধান ডোনাল্ড ট্রাম্প নিজে হবেন এবং অন্য কারা এর সদস্য হবেন সেটা এখনো প্রস্তাব করা হয় নাই। একজনের নাম প্রস্তাব করা হয়েছে, সেটা হচ্ছে টনি ব্লেয়ার। অর্থাৎ টনি ব্লেয়ারের উপরে যে দায়িত্ব ছেড়ে দেওয়া হবে ব্যাপারটা এটা না। দায়িত্বটা আসলে সম্ভবত ট্রাম্প নিজের হাতে রাখতে চাচ্ছেন। কিন্তু সবসময় আপনার দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যখনই ইন্টারন্যাশনাল বড় কোনো উদ্যোগ নেয়, তখন তারা সবসময় ব্রিটেনকে তাদের পাশে চায়। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে এটাই ঘটেছে আন্তর্জাতিকভাবে যত কিছু ঘটছে। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পূর্বে পুরো পৃথিবীর সুপার পাওয়ার ছিল ব্রিটেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মাধ্যমে এই সুপার পাওয়ার ব্রিটিশদের
মানে পতন ঘটে এবং নতুন সুপার পাওয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে। এবং এই যে উইনস্টন চার্চিল যে কথাটা ফুলটনে, আপনারা জানেন যে ফুলটনে যখন উইনস্টন চার্চিল 1947 বক্তৃতা দিয়েছিলেন, তিনি বলেছেন যে ব্রিটিশ যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের এখন শক্তি নেই যে পুরো পৃথিবীকে শাসন করার, সেই জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দখল করতে হবে এবং ব্রিটিশরা সবসময় তাদের সাথে থাকবে। এই যে উইনস্টন চার্চিলের ফর্মুলা, সেটা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়িত করে চলেছে উভয় জাতি। কাজেই এইখানে তারা আসলে, আমরা যেটা বলেছি যে এই অঞ্চলের প্রকৃত শান্তির জন্য দ্বিরাষ্ট্রের যে ধারণা এবং যে প্রস্তাবটা জাতিসংঘে পাশ হয়েছে, সেটা এখানে কার্যকর করবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এইটা আসলে দ্বিরাষ্ট্র ভিত্তিক এখানে সমাধানটা চাচ্ছে না। এই জন্য তারা প্রকারান্তরে দ্বিরাষ্ট্রের ধারণাটাকে বাইপাস করার জন্য তারা আন্তর্জাতিক আর একটা বডি তৈরি করছে। তার মানে মূল যেখানে সমস্যা সেটার দিকে আসলে নজরটা কম দেওয়া হচ্ছে। সেই দিকে নজরটা জনাব যায় না। আব্দুল আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য।